কাল কক্সবাজার যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পর্যটন জেলায় এই সফর দলীয় নেতাকর্মীদের মধ্যে সাড়া ফেলেছে। উৎফুল্ল সাধারণ মানুষও। ব্যস্ত এই সফরে প্রধানমন্ত্রী বেশ কিছু উন্নয়ন কাজের উদ্বোধন করবেন, পাশাপাশি ভাষণ দেবেন চকরিয়ার জনসভায়। কামরুল ইসলাম মিন্টুর প্রতিবেদনে বিস্তারিত। কক্সবাজার শহরের অলিগলিতে এখন স্বাগত মিছিল, মিটিং সহ নানামুখী প্রস্তুতি। বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা চূড়ান্ত ব্যস্ত। কক্সবাজারের প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে ঘিরে প্রাণ চাঞ্চল্য পুরো জেলা জুড়ে। দীর্ঘ সময় পর দলের শীর্ষ নেতাকে খুব কাছ থেকে দেখার ইচ্ছায় উন্মুখ দলীয় নেতাকর্মী এবং সাধারণ মানুষ। আশা করছেন তারা তাদের অপ্রাপ্তিগুলো প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরতে পারবেন। দীর্ঘদিন ধরে একটি কক্সবাজার জেলা অবহেলিত ছিল, এখন চকরিয়া পেকুয়াতে প্রচুর উন্নয়ন হচ্ছে। কক্সবাজার আমরা 6 লেন হোক, এটা আমরা প্রত্যাশা করি। আমাদের কক্সবাজার চট্টগ্রাম যে মহাসড়ক রয়েছে, এটা 4 লেন উন্নীত করার জন্য আমাদের প্রধান দাবি থাকবে। উনি আসতেছে কক্সবাজারে, আমাদের অনেক দাবি। কক্সবাজার সিটি কর্পোরেশন করা, আবার বিশ্ববিদ্যালয় করা, পর্যটন নগরীকে উন্নত করা। সরকার গঠনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান পর্যটন শহর প্রথম সফরে এসে যোগ দিবেন নানা কর্মসূচিতে। এর মধ্যে অন্যতম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত পিএম খালের পাতলি মাছুয়াখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন, ডোলহাজারায় বৃক্ষরোপণ, নবগঠিত মাতামুহুরী উপজেলা ও পেকুয়া উপজেলার ভিত্তিফলক উন্মোচন। ব্যস্ততম কর্মসূচিতে কক্সবাজার সুধী সমাবেশ এবং মেরিন ড্রাইভ পরিদর্শনেরও কথা রয়েছে প্রধানমন্ত্রীর। তার সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি প্রশাসনের। যে স্থানগুলোতে উনি উদ্বোধন করবেন বা মত বিনিময় করবেন, সেটার জন্য আমরা স্বাস্থ্য ডিপার্টমেন্টের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সফরটাকে নিরাপত্তামূলক এবং সফল করার লক্ষ্যে যে কোঅর্ডিনেশন সেগুলো আমরা করেছি। সফরের দিন রাতেই ঢাকা ফিরে যাবেন প্রধানমন্ত্রী। কামরুল ইসলাম মিন্টু, ৭১, কক্সবাজার। প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে। কক্সবাজারে সাধারণ মানুষজন উচ্ছ্বাস নিয়ে অপেক্ষা করে আছে। কক্সবাজার থেকে সহকর্মী কামরুল ইসলাম মিন্টু বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সাথে। মিন্টু, নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে কেমন উচ্ছ্বাস দেখছেন, কি বলছেন তারা, আর আগামীকালকের জন্য প্রস্তুতি বা কেমন? নেতাকর্মীদের মাঝে অনেক উচ্ছ্বাস। তারা খুব বেশি আগ্রহে অপেক্ষা করছেন তারেক রহমানের জন্য, কারণ তারা 24 বছর আগে একটা রাজনৈতিক প্রোগ্রামে তারা তাদের নেতাকে দেখেছিলেন এবং 24 বছর পরে পর্যটন নগরী কক্সবাজারে আসবেন আগামীকাল। এবং সেজন্যই বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা খুব উদ্বেলিত। বেশ কিছুদিন ধরে তারা মিটিংয়ে ব্যস্ত আছেন এবং প্রস্তুতি নিতে শুরু করেছেন। আমি যেখানটায় দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে কক্সবাজারের যে লং বিচ হোটেল। এখানে তিনি আগামীকাল সন্ধ্যায় 6টায় তিনি এখানে একটা সুধী সমাবেশ করবেন। এখানকার যে পর্যটন ব্যবসায়ী আছেন, রাজনীতিক আছেন, প্রশাসনিক কর্মকর্তারা আছেন, তাদের সাথে একটা সুধী সমাবেশ করবেন। এখান থেকে আবার সন্ধ্যা 6টার পরে তিনি খুব সম্ভবত সন্ধ্যা 6টার আগেই তিনি মেরিন ড্রাইভ যাবেন, যেখানে সমুদ্র দর্শন করবেন। এর আগে সকাল 10টায় তিনি কক্সবাজারে পৌঁছাবেন, কক্সবাজার বিমানবন্দরে পৌঁছাবেন। কক্সবাজার বিমানবন্দর থেকেই তিনি পাতলি খাল যেটি আছে, সেই পাতলি খাল তার বাবার যে স্মৃতি বিজড়িত পাতলি খাল, সেটা পুনঃখনন উদ্বোধন করবেন। ডোলহাজারা যাবেন, সেখানে বৃক্ষরোপণ উদ্বোধন করবেন। পেকুয়া যাবেন, পেকুয়াতে পৌরসভা উদ্বোধন করবেন। পাশাপাশি মাতামুহুরী একটা নতুন উপজেলা হয়েছে, সেই উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এই উপলক্ষে এখানকার মানুষের সবচেয়ে বড় চাওয়া যেটি, সেটা হচ্ছে যে এবারকার হলেও অন্তত কক্সবাজারের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয়েছে, এই সময় এসে তিনি তার আশাবাদ ব্যক্ত করবেন। তিনি বলবেন যে এখানকার আইন শৃঙ্খলা রক্ষায় তিনি কার্যত পদক্ষেপ গ্রহণ করবেন, সেই আশাটা সবচেয়ে বেশি হচ্ছেন। পাশাপাশি কক্সবাজার মানুষের অনেক দাবি আছে। কক্সবাজারের পর্যটনের উন্নয়ন, কক্সবাজারের যে সমস্ত কলেজগুলো এখনো সরকারের আওতাভুক্ত হয়নি সেগুলো অন্তর্ভুক্তি করা, এবং লবণ শিল্পের ব্যাপারে কথা বলবেন। অনেক আশা নিয়ে কক্সবাজারের মানুষ অপেক্ষা করছেন তাদের নেতার জন্য, এবং সাধারণ মানুষও খালেদা জিয়ার সন্তান সবচেয়ে বড় কথা, এবং সেই জন্যই তার কাছ থেকে এখানকার মানুষের সবচেয়ে বেশি আশা। সবকিছু মিলিয়ে আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত আছে। যেহেতু সরকার প্রধান আসছেন কক্সবাজারে, সেজন্য পুরো কক্সবাজার জুড়ে নিরাপত্তার চাদরে ঢাকা হয়েছে। অদিতি, মিন্টু, আপনি খবর রাখছেন, আমরা প্রস্তুতি সহ সেখানকার নেতাকর্মীদের উচ্ছ্বাসের খবরও জেনে নিচ্ছিলাম। দর্শক, কক্সবাজার থেকে সহকর্মী কামরুল ইসলাম মিন্টু যুক্ত ছিলেন এতক্ষণ।
কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না। শিক্ষা, কঠোর পরিশ্রম ও দক্ষ মানব সম্পদ গড়ে তোলার মাধ্যমেই একটি দেশ উন্নতির শিখরে পৌঁছাতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সকালে ঠাকুরগাঁও শহরের শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে বাংলাদেশ চীন মৈত্রী উদ্যোগের আয়োজনে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিশুদের নিয়ে কাজ করতে চান, এজন্য তিনি বেশ কিছু উদ্যোগ নিয়েছেন। এছাড়া বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে আলোচনা করেন তিনি। চলতি বছরে ঠাকুরগাঁওয়ে বিভিন্ন কলকারখানা ও শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য চীনের প্রতিনিধি দল ঠাকুরগাঁও সফরে আসবেন বলেও জানান তিনি। কখনো এমনি এমনি উন্নত হতে পারে না। আজকে চীন যে উন্নত হয়েছে তার নিজের চেষ্টায় উন্নত হয়েছে, তার ছেলে মেয়েদের লেখাপড়া শিখে এবং আরো বেশি করে কাজ করে তার উন্নত হয়েছে। আমাদের উন্নয়নের ক্ষেত্রে তারা আমাদেরকে সমর্থন দিচ্ছে। আমাদের রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, ইউনিভার্সিটি এগুলো তারা বানানোর থেকে আমাদেরকে সমর্থন দিচ্ছে। সরকার গঠনের 3 মাসের মধ্যেই নদী ভাঙন রোধে কার্যকর উদ্যোগ নেয়ায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে নতুন আশার সঞ্চার হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর 3 আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহমেদ অপু। শুক্রবার শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার আবুপুর ফেরিঘাটি জরুরি নদী সংরক্ষণ কাজের জিও ব্যাগ ডাম্পিং কার্যক্রমের উদ্বোধন শেষে তিনি একথা বলেন। তিনি জানান, নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের বসতভিটা রক্ষায় সরকার অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে। শুধু জিও ব্যাগ ডাম্পিং নয়, প্রধানমন্ত্রী স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের উদ্যোগ নিয়েছেন, যা নদী ভাঙন সমস্যার দীর্ঘমেয়াদী সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সময় পানি উন্নয়ন বোর্ড সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন। 3 মাসের মাথায় মানুষের এই আকাঙ্ক্ষাকে, মানুষের এই অন্তরের অনুভূতিকে সরকার প্রধান গুরুত্ব দিয়ে আমাদের এই কাজটা করে দিয়েছেন। এবং আপনারা দেখেন এখানে শত শত মানুষ আজকে খুবই আনন্দিত এই উৎসব মুখর অবস্থায় যে তাদের বাড়িঘর গুলা ভাঙছে না। সেই জন্য আমরা এই 3 মাসের মাথায় যে এটা করতে পারবো, এটা আল্লাহকে শুকরিয়া আমরা নিজেও চিন্তা করি। পুশিনের ঘটনা ঘিরে জয়পুরহাটের বিভিন্ন সীমান্তে চলছে উত্তেজনা। কড়া পাহারায় আছে বিজিবি ও গ্রামবাসী। আজকের পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মোয়াজ্জেম হোসেন। মোয়াজ্জেম, সীমান্তে আজ কি অবস্থা দেখছেন? এখন পর্যন্ত কতজনকে পুশিনের চেষ্টা করা হয়েছে, আর এই পুশিন ঠেকাতে কি ধরনের পদক্ষেপ নিচ্ছে বিজিবি? অদিতি, ধন্যবাদ আপনাকে। আপনি যেমন যে বলছিলেন যে জয়পুরহাটের যে পুশ ইনের যে ঘটনাটি, এটি কিন্তু বেশ কিছুদিন ধরে সীমান্ত এলাকায় উত্তেজিত রয়েছে। আপনাকে বলে রাখি যে জয়পুরহাটের মোট 26 কিলোমিটার সীমান্ত এলাকা। এই এলাকাতে পশ্চিমবঙ্গ নির্বাচনের পর থেকে কিন্তু এই সীমান্তবর্তী এলাকাতে কিন্তু উত্তেজনা দেখা দিয়েছে। বিশেষ করে বাংলাদেশের অন্যান্য সীমান্ততে শুধু পুশিং নিয়ে যে সমস্যা রয়েছে, জয়পুরহাটের কিন্তু যে উসনা ঘুনাপাড়া, পাঁচবিবি যে উসনা ঘুনাপাড়া, সোনাতলাতে যে তার কাটার বেড়া নিয়ে কিন্তু এই জয়পুরহাটের একটা বড় উত্তেজনা দেখা দিয়েছে। বিজিবি বিএসএফ এর পক্ষ থেকে কিন্তু বারংবার একটু একটু করে কিন্তু তার কাটা দিতে দিতে কিন্তু প্রায় 12 কিলোমিটার ছিল, প্রায় 1 বছরের মতো প্রায় সর্বশেষ পর্যন্ত তার কাটা দিয়ে আসতেছে। আর পুশিং এর ব্যাপারে যেটা বললেন, যে পুশিং এর ব্যাপারে স্থানীয়রা যেটা বলছেন যে আমাদের যে বিএসএফ অর্থাৎ সীমান্ত অপোজিট যে বিএসএফ এর যে ক্যাম্পগুলো রয়েছে, এই ক্যাম্পগুলোতে কিন্তু এই বাংলাদেশে পুশিং করার জন্য কিন্তু অসংখ্য মানুষকে ক্যাম্পে রাখা হয়েছে, এমনটি বলছে এখানে। আর বিজেপির পক্ষ থেকে যেটি বলা হয়েছে, তারা মাইকিং করতেছে সীমান্ত এলাকায়, মাইকিং সহ আনসার, বিজিবি এবং স্থানীয় যে চেয়ারম্যান মেম্বার রয়েছে তাদেরকে নিয়ে কিন্তু সর্বদাই সতর্ক রয়েছে এই জয়পুরহাটের বিজিবি এবং 14 বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা। আমরা তাদের সাথে কথা বলেছি, তারা কিন্তু একেবারে সাধারণ মানুষকে নিয়ে দিনভর তারা কিন্তু এই সীমান্তবর্তীতে এই পুশিং ঠেকাকে কেন্দ্র করে কিন্তু তারা চেষ্টা করে যাচ্ছে। আমরা এখানকার স্থানীয়দের যে সাথে কথা বলেছি, তাদের একটি দাবি যে এই যে পশ্চিমবঙ্গ নির্বাচনের পর থেকে যে সীমান্ততে যে উত্তেজনা দেখা দিয়েছে, সেইটিকে যদি আপনাকে করতে হয়, যদি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যদি সমাধান না করা হয়, সাধারণ মানুষ কিন্তু এটা করতে পারবে না। মোয়াজ্জেম, আপনার কাছ থেকে আমরা জানছিলাম এখনকার পরিস্থিতি। ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, জয়পুরহাট সীমান্ত থেকে সহকর্মী মোয়াজ্জেম হোসেন এতক্ষণ যুক্ত ছিলেন।
ভারত থেকে বাংলাদেশে পুশিন করা নিয়ে উত্তেজনা চলছে বৃহত্তর রংপুর সীমান্তে। এলাকার লোকজনের অভিযোগ, গত 2 মাসে বহুবার বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশে লোকজন ঠেলে দেওয়ার চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এ নিয়ে বিশেষজ্ঞরা জানান, কাউকে এক দেশের নাগরিক দাবি করে অন্য দেশে ঠেলে দেয়া আইনসম্মত নয়। যদি কেউ অবৈধভাবে আরেক দেশে প্রবেশ করে থাকে, তাকে নিজের দেশে পাঠানোরও স্বীকৃত পদ্ধতি রয়েছে। শাহবাজিদ আহমেদের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন শাহিন আলম। এখন বৃহত্তর রংপুর সীমান্তের সর্বোচ্চ আলোচনার নাম পুশিন। ভারত থেকে লোকজন বাংলাদেশে পাঠানোর অভিযোগ নিয়ে 2 প্রতিবেশী দেশের সীমান্ত এলাকায় সৃষ্টি হয়েছে উদ্বেগ ও উৎকণ্ঠা। আমার পৃথিবী তো মনে করেন তাদেরও তো ঘুম হারাম, তারা তো যাচ্ছে, তারাও মনে করেন বর্ডারে যাচ্ছে, দৌড়ি করছে, তারা খুব মানে ঘুম টুম হারাম তাদেরও। 4 তারিখে পুশিং করছে ওরা। পুশিং করার পর ওরা লোক নেয় না, মোটামুটি সারাদিন গেছে, সারা রাত গেছে, তারপরের দিন রাত 9টার দিক লোক নিছে। আমরা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে আমরা এটা প্রতিরোধ করতেছি ওদের। এলাকার লোকজনের অভিযোগ, যাচাই বাছাই ছাড়াই লোকজনকে বাংলাদেশি পরিচয় দিয়ে সীমান্তে ঠেলে দেওয়ার চেষ্টা কোনোভাবেই স্বীকৃত পদ্ধতি নয়। এ বিষয়ে তারা কার্যকর কূটনৈতিক উদ্যোগের দাবি জানিয়েছেন। এই 2টা ক্যাম্পের বর্ডার ক্যাম্পের আওতায় ভারতের বিএসএফ ক্যাম্প 5টা। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করব, আমাদের বাংলাদেশের বর্ডারের যে বেহাল অবস্থা, এই যে জঙ্গল ঝাড় পেরিয়ে যাওয়া লাগে, রাস্তাঘাটের যে অবস্থা, জনবলের বিজিবি জনবলের যে সংকট, এটা ক্যাম্প সংকট, এটা বাড়ানো উচিত। আপনারা বর্ডারে ভারী হাতিয়ার লাগান, রাস্তাঘাট ভালো করেন। আবার নরেন্দ্র মোদী ওরাও তো বাংলাদেশি, সুগন্ধ রায় ওরাও তো বাংলাদেশি, তা ওদেরকে আগে পাঠাক বাংলাদেশে। বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক রীতি অনুযায়ী কোনো ব্যক্তিকেই একতরফাভাবে অন্য দেশের নাগরিক দাবি করে জোর করে সীমান্ত পার করা বৈধ নয়। এটি আলোচনার ভিত্তিতে বন্ধুপ্রতিম 2টি রাষ্ট্র কিভাবে সমস্যার সমাধান করতে পারে, ভালো সম্পর্ক রাখতে পারে, এটি সমাধানের ওয়ে। আর অস্ট্রিয়ার আমাদের আসলে ইতিহাস, লড়াইয়ের ইতিহাস, আমাদেরকে বিট করেনি এখনও কেউ, বা পারেও নি, বা আমরা যে তাদেরকে বিট করবো এটাও আমরা বলছি না, বাট এটা আলোচনার ভিত্তিতে হওয়া উচিত। তারা মনে করেন, দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হওয়া দরকার। উত্তরের সীমান্ত জুড়ে ভারতের পুশিন চেষ্টায় উদ্বেগ আর উৎকণ্ঠায় সীমান্তবর্তী মানুষ। তারা বলছেন, শরীরের 1 ফোঁটা রক্ত থাকতে জোর করে অবৈধ অনুপ্রবেশ হতে দিবেন না তারা। তাই বিজিবির সাথে পালা করে দিনে ও রাতে পাহারা বসিয়েছেন। শাহবাজিদ আহমেদ, 71, দুর্গাপুর সীমান্ত, লালমনিরহাট। ঢাকায় নবনিযুক্ত ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, এখন তার প্রধান অগ্রাধিকার বাংলাদেশ ও ভারতীয়দের মধ্যে সম্পর্ক উন্নয়ন। এর ধারাবাহিকতায় দ্রুত বাংলাদেশ ও ভারতের ভিসা সমস্যার সমাধান করা হবে। শুক্রবার বেলা 12টার দিকে যশোরের শার্শা উপজেলার বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশে আসেন তিনি। এ সময় ঢাকায় নিযুক্ত ভারপ্রাপ্ত কমিশনার পবন কুমার তুলসী দাসকে তাকে বরণ করেন। এর আগে গত এপ্রিলে বিজেপির এই সাবেক নেতা বাংলাদেশে নতুন হাই কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়। গত 55 বছরে বাংলাদেশ ভারত সম্পর্কের ইতিহাসে এই প্রথম কোনো রাজনীতিবিদকে ঢাকায় হাই কমিশনার হিসেবে পাঠালো দিল্লি। কংগ্রেস, জনতা দল হয়ে তৃণমূল কংগ্রেস এবং পরে বিজেপিতে যোগ দেয়া দীনেশ ত্রিবেদীর রয়েছে দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা। ডেমোক্রেসিতে অনেকবার ইস্যুস থাকে। আপনার একটা বাংলাদেশের স্ট্রং ডেমোক্রেসি, আমাদেরও স্ট্রং ডেমোক্রেসি, 2 ডেমোক্রেসি মিলে গেলে একটা ওয়ার্ল্ড পাওয়ার হয়ে যায়, একটা পুরো ইকোনমিক ওয়ার্ল্ড পাওয়ার হয়ে যায়। কিন্তু এই মেলামেশাটা দরকার, আর এর জন্য আমার যা দায়িত্ব আছে আমি নিশ্চয়ই পালন করব, কিন্তু আপনার সাপোর্ট থাকা দরকার। খুলনা সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনার পর চিকিৎসা কার্যক্রম বন্ধ রয়েছে, আর রোগীদের সরানো হয়েছে বিভিন্ন হাসপাতালে। এদিকে আইসিইউ থেকে সরিয়ে নেওয়া এক রোগীর মৃত্যু হয়েছে অন্য হাসপাতালে। বৃহস্পতিবার রাত 9:30টার দিকে নগরীর ময়লাপোতা মোড়ে অবস্থিত বেসরকারি এই হাসপাতালটিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের 12টি ইউনিটের প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ সময় রোগীদের সরিয়ে নেওয়া হয় খুলনা মেডিকেল সহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে। এর মধ্যে আইসিইউ থেকে সরিয়ে নেওয়ার পর সন্ধানী মেডিকেল কেয়ার অ্যান্ড হাসপাতালে আজ মারা যান লাভলি বেগম নামের এক রোগী। এদিকে ঘটনার পর থেকে সিটি হাসপাতালে চিকিৎসা কার্যক্রম বন্ধ রয়েছে।
আর কারণ অনুসন্ধানে কাজ করছে হাসপাতাল কর্তৃপক্ষ। এখন আপাতত যে সকল রোগীরা গতকালকে আমাদের এখানে চিকিৎসাধীন ছিলেন, তাড়াহুড়ার মধ্যে তাদের বিভিন্ন জিনিসপত্র, মেডিকেল রেকর্ডস এগুলো রেখে তারা চলে গিয়েছেন। আমরা সেই রোগীগুলোকে এগুলো দিয়ে এখন তাদের পরবর্তী চিকিৎসা চলমান রাখার ক্ষেত্রে সহযোগিতা করছি। ইন্স্যুরেন্সের প্রতিনিধি এখানে ভিজিট করবে, আমাদের ইন্টারনাল তদন্ত হবে, সবকিছু মিলায় বিস্তারিত তথ্য আমরা আপনাদেরকে পরে জানাবো অফিসিয়ালি। দীর্ঘ 58 দিনের নিষেধাজ্ঞা শেষে বৃহস্পতিবার মধ্যরাত থেকেই আবারও বঙ্গোপসাগরে মাছ ধরা শুরু করেছেন উপকূলের মৎস্যজীবীরা। প্রায় 2 মাস কর্মহীন থাকার পর এবার তারা ভালো মাছ পাবেন বলে মনে করছেন। দীর্ঘদিন পর আবারও কর্মচাঞ্চল্যে ফিরেছে উপকূলের মৎস্যঘাটগুলো। ব্যবসায়ীরা আশা করছেন শনিবার সকাল থেকে বন্দরে প্রচুর মাছ আসবে। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। মধ্যরাত থেকে মাছ শিকারের উদ্দেশ্যে বঙ্গোপসাগরে যাত্রা শুরু করেছেন বরগুনা উপজেলার লক্ষাধিক জেলে। তারা জানান, ট্রলার মেরামত করে জাল দড়ি গুছিয়ে বরফ নিয়ে বৃহস্পতিবার রাত 12টায় সাগরে যান তারা। এদিকে পটুয়াখালীর কলাপাড়ায় মৎস্যবন্দর আলিপুর ও মহিপুরে সমুদ্রগামী জেলেদের ছোট ছোট দল মাছ নিয়ে ফিরতে শুরু করেছে। শুক্রবার সকাল থেকে এসব ট্রলার ঘাটে ভিড়লেও মাছ ছিল কম। জেলেরা জানান, সমুদ্রের কাছাকাছি জাল ফেলেন তারা। গভীর সাগরে যারা গেছেন তাদের ফিরতে আরও 2-3 দিন লাগবে। তবে মৎস্য ব্যবসায়ীরা আশা করছেন শনিবার সকাল থেকে বন্দরে প্রচুর মাছের আমদানি হবে। প্রতি বছর যেভাবে থাকার কথা অবরোধ শেষ হওয়ার সাথে সাথে যে মাছগুলো আসে, মাছের একটা চাপ পড়ে, এবছর সেরকম কোনো চাপ নেই। পটুয়াখালীর রাঙামালিতে নিষেধাজ্ঞা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ঘাট ছেড়েছে একের পর এক মাছ ধরার ট্রলার। 58 দিনের অবরোধ আমরা পালন করছি। আমাদের বোটবাড়ি গেল কাইলে আর কি আমরা জালুতা ভরিয়া রাত্রে ছাড়িয়ে গেছে। আশা করি সামনে মাছ পোনা আল্লাহ ভালো দেবে, এই জন্য আশা করি আমরা নদীতে রওনা দেব। সাগরে অবস্থানরত কয়েকজন জেলের সঙ্গে মুঠোফোনে কথা বলে জানা গেছে, যাত্রার শুরুতেই মোটামুটি মিলছে ইলিশের দেখা। 300 থেকে 600 গ্রাম ওজনের ইলিশ ধরা পড়ছে বিভিন্ন ট্রলারে। পাশাপাশি পাওয়া যাচ্ছে অন্যান্য সামুদ্রিক মাছও। মৌসুমের শুরুতেই মাছের উপস্থিতি জেলেদের মধ্যে আশার সঞ্চার করেছে। হাসিবা আলী বর্ণা, 71। কোনো ধরনের প্রণোদনা ছাড়াই সুনামগঞ্জের হাওড়াঞ্চলে মাছ আহরণে 1 মাসের জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এতে বিপাকে পড়েছেন লক্ষাধিক জেলে। জীবিকার তাগিদে অনেকে বাধ্য হয়েই নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ ধরতে যাচ্ছেন হাওরে। শহীদ নূর আহমেদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। মাছের প্রজনন মৌসুম হিসেবে চলতি মাসের 28 তারিখ পর্যন্ত সুনামগঞ্জের হাওর, নদী ও প্রাকৃতিক জলাশয়ে সকল ধরনের মাছ আহরণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এলাকায় মাইকিং করে চালানো হচ্ছে প্রচার। তবে কোনো ধরনের প্রণোদনা ছাড়াই সারা মাস জুড়ে নিষেধাজ্ঞা দেওয়ায় বিপাকে পড়েছেন অর্ধলক্ষাধিক জেলে। আমরা কিভাবে চলব? মাছ না মারে তো আমরা জীবিকা চলতো না। সরকার এভাবে আমরা নিষেধ দেয়, একমাত্র আমরা ফ্যাট বান্ডা ফইরা তাহা ছাড়া আর কোনো গতি নাই। জেলেরা জানান, বুড়ো মৌসুমে ফসল হারানোর পর হাওরের মাছ আহরণই তাদের একমাত্র জীবিকার উৎস। তাই অনেকে বাধ্য হয়ে নিষেধাজ্ঞার সময় মাছ ধরছেন। মাছ ধরা যদি নিষেধ দেয়, আওয়ারও নিষেধ পানি মাছ ধরাও নিষেধ দিছে, আমরা চলাম কি করে? তারা যেহেতু নিষেধ দিছে, আমরা যদি কোনো অনুদান দেন তারা, তাহলে তো আমরা ধরি না। এদিকে জেলা মৎস্য কর্মকর্তা জানান, নিষেধাজ্ঞা পালনে মাঠ পর্যায়ে তৎপরতা বাড়াতে কাজ করছে মৎস্য বিভাগ। তবে প্রণোদনা ছাড়া নিষেধাজ্ঞা কার্যকর করতে বেগ পেতে হচ্ছে। নিবন্ধিত জেলেদের দ্রুত সরকারি প্রণোদনা দিতে সরকারকে প্রস্তাবনা পাঠানোর কথাও জানান তিনি। প্রচারণার পাশাপাশি আমাদেরকে আইন প্রয়োগও করতে হচ্ছে এই মাছ ধরার নিষেধাজ্ঞা মানানোর জন্য। জেলেদের প্রণোদনার আওতায় এবছর আনা হয়নি। সুনামগঞ্জ জেলায় 90,000 নিবন্ধিত সহ পরোক্ষ ও প্রত্যক্ষভাবে মাছ ধরার সঙ্গে সম্পৃক্ত আছেন 1,20,000 জেলে। শাকিলা সিথি, 71। নতুন অর্থ বছরের বাজেট ঘোষণার পর চট্টগ্রামে নিত্য পণ্যের বাজারে দেখা যাচ্ছে মিশ্র চিত্র। কিছুটা কমেছে সবজি, ডিম, আদা ও রসুনের দাম, যা ক্রেতাদের জন্য স্বস্তির খবর। তবে মাছ, সোনালী ও দেশি মুরগির উচ্চ মূল্য এখনও বাজারে চাপ তৈরি করে রেখেছে। ফলে কয়েকটি পণ্যের দাম কমলেও সামগ্রিকভাবে বাজারে স্বস্তি পুরোপুরি ফেরেনি। জহিরুল ইসলামের ক্যামেরায় আরও জানাচ্ছেন রাজীব পড়ুয়া।
বাজেট পরবর্তী প্রথম সাপ্তাহিক ছুটির দিনে চট্টগ্রামের বাজারে বেশিরভাগ সবজির দাম কমেছে। বিক্রেতারা বলছেন সরবরাহ ভালো থাকায় গত সপ্তাহের তুলনায় দাম কমেছে 10 থেকে 20 টাকা। পটল 60, ঝিঙ্গা 80, বেগুন 70 এবং পেঁপে 60 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তবে সরবরাহ কম থাকায় 80 টাকা বেড়ে টমেটো বিক্রি হচ্ছে 160 টাকায়। ভেন্ডি 60 টাকা করে কেজি, বরবটি 80 টাকা, শসা 60 টাকা, সহিন্দা 60 টাকা। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে 210 টাকা। অনেক সবজি আপনার কমেছে, অনেক সবজি বেড়েছে। কমেছে মুরগির দামও। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 160 থেকে 170 টাকা কেজি দরে। তবে সোনালী ও দেশি মুরগির দাম এখনও ঊর্ধ্বমুখী। সোনালী মুরগি 380 টাকা এবং দেশি মুরগি 680 থেকে 700 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে ডিমের বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে। প্রতি ডজনে 10 টাকা কমে ডিম বিক্রি হচ্ছে 120 টাকা। দেশি মুরগির দাম আগে 750 টাকা, 720 টাকা, 30 টাকা ছিল। আমরা এখন বাজারে বিক্রি করতেছি 670 টাকা, 680 টাকা। ফার্মের ডিম গেছে সপ্তাহ ছিল আপনার 130 টাকা, এই সপ্তাহে 120 টাকা। তবে মাছ ও মাংসের বাজার এখনও চড়া। লইট্টা মাছ বিক্রি হচ্ছে 280 থেকে 300, রূপচাঁদা 800 থেকে 1200 এবং রুই কাতলা 400 থেকে 550 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর গরুর মাংস বিক্রি হচ্ছে 850 থেকে 1000 টাকা কেজি দরে। বিক্রেতাদের দাবি পরিবহন ব্যয় বাড়ায় দাম বেশি। সাগরের মাছ এখনো দাম বাড়তি, আশা করি 2-1 দিনের মধ্যে কমে যাবে। 850 টাকা সিনার মাংস, রান বেচতেছি 950 হইতে 1000 টাকা রানের মাংস বিক্রি করতেছি। মশলা জাতীয় পণ্যের বাজারেও দেখা গেছে ইতিবাচক পরিবর্তন। ঈদের পর কেজিতে 60 থেকে 70 টাকা কমে আদা বিক্রি হচ্ছে 130 টাকায়। রসুনের দাম 30 টাকা কমে বিক্রি হচ্ছে 130 টাকা। আর পেঁয়াজ 10 টাকা কমে বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকা কেজি দরে। তবে বাড়তি চালের দাম। তেল এখন 198 টাকা লিটার চলতেছে প্যাকেটজাত তেল। রসুন আপনার গত 10 দিন আগে ছিল 150 থেকে 160 টাকার মধ্যে, সেই রসুন এখানে 120 থেকে 130 টাকা। ক্রেতারা বলছেন বাজার এখনও সিন্ডিকেটের প্রভাব থেকে পুরোপুরি মুক্ত নয়, তাই স্বস্তি আসেনি। সরাসরি দেখতে পারে সরকারের লোকজন আসি, ঊর্ধ্বতন কর্মকর্তারা আসি বাজারটা মনিটরিং করতে পারে, দেখতে পারে দাম বাড়তেছে না কমতেছে। ক্রেতারা বলছেন বাজারে অস্থিতিশীলতা কাটাতে কার্যকর মনিটরিংয়ের মাধ্যমে নিত্য পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখা দরকার। রাজীব বড়ুয়া, 71, চট্টগ্রাম। টানা 58 দিনের নিষেধাজ্ঞা শেষে সাগরে মাছ ধরা শুরু হয়েছে, যেমনটি আমরা জানাচ্ছিলাম দর্শক। আবারও সাগরে নেমেছেন জেলেরা। এবারে আমরা জেনে নেব পটুয়াখালীর রাঙাবালির খবর। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল হাসান। কামরুল, সাগরে মাছ ধরতে জেলেদের প্রস্তুতি কেমন দেখছেন এবং আশানুরূপ মাছ পাচ্ছেন কিনা তারা, কি বলছেন? জি অদিতি, টানা 2 মাসের অলস সময় কাটানোর পর জেলেরা কিন্তু মাছ ধরা শুরু করেছে বঙ্গোপসাগরে। ইতিমধ্যেই কিন্তু জেলে ট্রলারগুলো সাগরের উদ্দেশ্যে একের পর এক ছেড়ে গিয়েছে মধ্যরাত থেকে। এখনও 2-1টি ট্রলার ঘাটে রয়েছে, সেই ট্রলারগুলো প্রস্তুত করা হচ্ছে সাগরের উদ্দেশ্যে। বরফ এবং প্রয়োজনীয় সরঞ্জামাদি জ্বালানি নিয়ে এই গভীর সাগরের উদ্দেশ্যে তারা ছুটে গিয়েছেন এবং দীর্ঘদিন পর আবার কর্মচাঞ্চল্য ফিরেছে উপকূলের মৎস্য ঘাটগুলোতে। সাগরে অবস্থান করা কয়েকজন জেলের সঙ্গে আমাদের কথা হয়েছে, তারা বলছিলেন যে ইতিমধ্যে কিন্তু কোনো কোনো ট্রলারে ইলিশ ধরা পড়ছে, 300 থেকে 600 গ্রাম ওজনের ইলিশ পাচ্ছেন তারা। পাশাপাশি পাওয়া যাচ্ছে অন্যান্য সামুদ্রিক মাছও। জেলেরা বলছেন যারা আসলে মাছের বিচরণ স্থান চিহ্নিত করতে পেরেছেন তাদের ট্রলারে কিন্তু মাছ উঠছে। তবে কোনো কোনো ট্রলারে হতাশার কথাও জানিয়েছেন, তারা বলছেন যে এখনো তাদের ট্রলারে কাঙ্ক্ষিত পরিমাণে মাছ ধরা পড়ছে না। তবে প্রকৃত চিত্র জানা যাবে ট্রলার ঘাটে ফেরার পর, কারণ এই ট্রলারগুলো সাধারণত 5 দিন থেকে 7 দিনের জন্য সমুদ্র যাত্রায় গিয়েছেন। এই ট্রলারগুলো ঘাটে আসলেই বোঝা যাবে আসলে লাভ লোকসানের বিষয়টি, কারণ মাছের পরিমাণ, বাজার দর, যাত্রা ব্যয়ের হিসাব মিলিয়ে বোঝা যাবে লাভ লোকসানের বিষয়টি। তবুও মৌসুমের শুরুতে মাছের উপস্থিতি জেলেদের মধ্যে আশার সঞ্চার করেছে। এবং সেই সঙ্গে অদিতি আপনাকে বলতে চাই যে এই যে নিষেধাজ্ঞাকালীন সময় বাজারেও কিন্তু সামুদ্রিক মাছের সরবরাহ
কমে গিয়েছিল। এই যে এখন আবার বঙ্গোপসাগরে মাছ ধরা শুরু হয়েছে, এর মধ্য দিয়ে কিন্তু সামুদ্রিক মাছের কিন্তু সরবরাহ বাজারগুলোতে বাড়বে। এই সঙ্গে আপনাকে অদিতি বলে রাখি যে মৎস্য বিভাগ বলছে ইলিশে এই যে সামুদ্রিক যে মাছ, এই মাছের প্রজনন নিশ্চিত হয়েছে, এর মাধ্যমে কিন্তু মাছের উৎপাদন এবং মজুদ বৃদ্ধি পাবে, এমনটি কিন্তু তারা বলছেন। তবে বিশেষজ্ঞরা বলছেন যে ইলিশে এই যে সামুদ্রিক মাছের আসলে কতটা প্রজনন নিশ্চিত হয়েছে তার উপরেই কিন্তু এই যে নিষেধাজ্ঞা ছিল এটি কতটা কার্যকর হয়েছে তার উপর নির্ভর করছে যে মাছের উৎপাদন এবং মজুদ বৃদ্ধি পাবে কিনা। যদি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরে থাকে সেক্ষেত্রে কিন্তু এই নিষেধাজ্ঞা অনেকটাই অকার্যকর থেকে যাবে। এই ছিল আমার কাছে সবশেষ। অদিতি, ধন্যবাদ কামরুল। আপনার কাছ থেকে আমরা জেলেদের বর্তমান অবস্থা সম্পর্কে জানছিলাম। দর্শক, নিষেধাজ্ঞার পর জেলেরা মৎস্য আহরণে নেমেছেন, তাদের খবর নিয়ে যুক্ত ছিলেন সহকর্মী কামরুল হাসান। সিলেটের হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ও হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজারে সব দান ও অনুদানের হিসাব সংরক্ষণে অস্বচ্ছতার অভিযোগ পেয়েছে জেলা প্রশাসন। এই অবস্থায় আগামী 1 মাস প্রশাসন ও মাজার কর্তৃপক্ষের আয় ব্যয়ের হিসাব সংরক্ষণ ও তদারকির সিদ্ধান্ত নিয়েছে সিলেট জেলা প্রশাসন। শুক্রবার সকালে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার পরিদর্শন শেষে একথা জানান জেলা প্রশাসক মোহাম্মদ সরওয়ার আলম। হোসাইন আহমদ সুজাদের রিপোর্ট। প্রতিদিন হাজারো দর্শনার্থী ও ভক্ত আসেন সিলেট হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ও হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজারে। ভক্তরা নগদ অর্থ, স্বর্ণালঙ্কার থেকে শুরু করে গরু, ছাগল সহ নানা ধরনের দান ও অনুদান দেন মাজারে। তবে এই অর্থ কিভাবে ব্যয় হয় এ নিয়ে দীর্ঘদিন থেকে নানা প্রশ্ন রয়েছে মানুষের মধ্যে। সম্প্রতি পরিকল্পনা মন্ত্রণালয়ের একটি উন্নয়ন প্রকল্প চলার সময় মাজারের আয় ব্যয় নিয়ে অস্বচ্ছতা ধরা পড়ে। এরই পরিপ্রেক্ষিতে শুক্রবার সকালে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে যান সিলেট জেলা প্রশাসক সরওয়ার আলম। মাজারের বিভিন্ন অংশ পরিদর্শন শেষে জেলা প্রশাসক জানান, প্রতিদিন উল্লেখযোগ্য পরিমাণ অর্থ সংগ্রহ হলেও এর কোনো সুনির্দিষ্ট ও সংরক্ষিত হিসাব পাওয়া যায়নি। আমরা এখানে আলোচনার মাধ্যমে যা জানতে পারলাম সেটা হলো যে এখানে নগদ টাকা যেগুলি আছে, ক্যাশ টাকা এবং অন্যান্য নজরানা যেগুলি আছে, দান সদকা, কোনো কিছু হিসাব রাখা হয় না এবং খুবই ওপেনলি হাতে হাতে ক্যাশ নেওয়া হচ্ছে। জেলা প্রশাসক আরও জানান, এখন থেকে ওয়াকফ প্রশাসন ও জেলা প্রশাসনের প্রতিনিধিরা যৌথভাবে মাজারের দৈনিক আয় ব্যয়ের হিসাব সংরক্ষণ ও তদারকি করবেন। শাহজালাল রহমতুল্লাহ এই মাজার এবং শাহপরান মাজার, এই দুটি বড় মাজার আমাদের এখানে, দুটি বড় এই দুটো আমরা চেষ্টা করছি এই দুটোকে একটা নান্দনিক এবং একটা হিসাব মানে স্বচ্ছতার আওতায় আনতে। এরপর আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ ইনশাআল্লাহ সকলে দেখব। তবে প্রশাসনের এই উদ্যোগে মাজার কর্তৃপক্ষের দাবি, প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুতের জন্য পর্যাপ্ত সময় দেয়া হয়নি। আমাদেরকে কোনো সুযোগই দেওয়া হয়নি। আমরা এটা কিভাবে পাইলাম, কেমনে পাইলাম, এটাও তো আমাদের একটা রাইট আছে জানানো। আমরা বললাম যে ক্যালকাটা কোর্ট থেকে এত সালে আমরা আছে, এগুলা উনি শুনতেও রাজি না। আমাদেরকে কথা বলার তেমন কোনো সুযোগই দেন নাই। আগামীতে সিলেটের অন্যান্য মাজারেও একই ধরনের তদারকি চলবে বলে জানান জেলা প্রশাসক। হুসাইন আহমেদ সুজাত, ৭১, সিলেট। পাবনা মানসিক হাসপাতালের 2 রোগীর মারামারিতে একজন নিহত হওয়ার ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষকে দায়ী করেছেন স্বজনরা। এরই মধ্যে নিহতের পরিবার আরেক রোগীর নামে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। রোগীর স্বজনেরা বলছেন, এই ঘটনায় মানসিক হাসপাতালের নিরাপত্তা ও চিকিৎসা পদ্ধতি প্রশ্নবিদ্ধ হয়েছে। আর কর্তৃপক্ষ বলছে, জনবল সংকটের কারণে তারা চাইলেও সবকিছু মনিটরিংয়ের মধ্যে রাখতে পারেন না। মোস্তাফিজুর রহমানের প্রতিবেদন। সুস্থতার আশায় স্বামী নাজমুলকে গত 2 জুন মানসিক হাসপাতালে ভর্তি করিয়েছিলেন বিলকিস খাতুন, কিন্তু একদিনের ব্যবধানেই সেই আশায় পরিণত হয়েছে দুঃস্বপ্নে। কারণ পরদিন ভোরে খবর আসে একই ওয়ার্ডে ভর্তি আরেক রোগীর মৃত্যুর ঘটনায় অভিযুক্ত হয়েছেন নাজমুল। হাসপাতাল সূত্র বলছে, নাজমুলের মানসিক অবস্থা খারাপ হলে তিনি একই ওয়ার্ডে থাকা ইনজামুলকে আক্রমণ করেন। দুজনের সংঘর্ষে মাথায় গুরুতর আঘাত পেয়ে মারা যান ইনজামুল, আহত হন নাজমুলও। কেন এরকম হলো, কিসের কারণে আমি তাও জানি না। আচ্ছা, ওরা তো গার্ডের লোক থাকে, তাই না? আমার স্বামী যখন দিলাম অভিযোগ তো ওখানে আছে যে ও মারধর করতেছে, ওরা শিফটের জন্য আপনাদের কাছে পাঠাইছে। ওরা যদি বলতো যে আমরা পারবো না,
তাহলে আমরা চেষ্টা করে দেখেন যেরকম বাইরে রাখতেছিলাম ওরকমই ট্রিটমেন্ট দিতাম। আমার ছেলে ছেড়ে দেন, আমি নিয়ে যাচ্ছি চিকিৎসা করি গিয়ে, এরপরে মরের বাসা যাওয়া হবে, তারা রিলিজ করে দিয়ে বাইরে নিয়ে এসে গাড়িতে উঠাইলাম। উঠানোর পরে তারা বলে যে কাগজটা দেন, তো আমি আর আবার বড় ডাক্তার থেকে ওষুধ লিখে দিই। এদিকে কাগজটা দোকাবাজি দিয়ে নিয়ে পরে আমার ছাওয়ালও টাইম নিয়ে নিয়ে আবার ভর্তি করলো, আমাকে আর ছাওয়াল দিল না। ঘটনার পর রোগীদের নিরাপত্তা ও হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন তুলেছেন দুই পরিবারের সদস্যরা। কর্তৃপক্ষ বলছে দায়িত্বে গাফলতি নয়, দীর্ঘদিনের জনবল সংকটের কারণে এরকম অনেক কিছুই তাদের অগোচরে ঘটে যায়। পরিস্থিতি এতটাই ভায়োলেন্ট ছিলেন যে তাকে আটকানোর মতো পরিস্থিতি ছিল না। পরবর্তীতে আমরা আনসার সদস্যের সহায়তায় রোগীকে আটকাইতে সমর্থ হই এবং পরবর্তীতে তাকে পুলিশের সাথে আমরা কথা বলি এবং অন্যান্য প্রসেসিং আমরা করি। তাদের দেখে মনে হয় কি সুস্থ আছে, কিন্তু হঠাৎ যখন ভায়োলেন্ট হয় তখন একটা রুগীকে একজন নার্স ম্যানেজ করা সম্ভব না। এ ধরনের আক্রমণ এই জাতীয় রুগীরা হঠাৎ করেই করেন, একসময় করে, বাড়িতেও একইভাবে একই ধরনের ঘটনা ঘটায়, হঠাৎ করেই হয়ে যায় এবং তারা হয়তো পূর্ণাঙ্গ চিকিৎসার মধ্যেই ছিল। একটা ভর্তি রোগীকে যেভাবে রাখা হয় ভর্তি চিকিৎসাতে সেভাবেই রাখা ছিল। ঘটনা তদন্ত করছে পুলিশ। তদন্ত কর্মকর্তা জানান আইনি প্রক্রিয়ার পাশাপাশি মানসিক রোগীর সুস্থতা ও ঘটনার পারিপার্শ্বিকতা যাচাই করে তদন্ত প্রতিবেদন দেওয়া হবে। এই বিষয়ে আমাদের সদর থানায় একটা মামলা হয়েছে এবং যে আসামি তার বিরুদ্ধে আইনিভাবে ব্যবস্থা প্রক্রিয়াধীন। অলরেডি মামলা হয়েছে, তো যেহেতু সে মানসিক রোগী আছে এবং এই বিষয়টি পর্যবেক্ষণাধীন, পরবর্তীতে এক্সপার্ট অপিনিয়ন নিয়ে আমরা পরবর্তী আইনি ব্যবস্থা আমাদের চলমান রয়েছে। এদিকে স্বজনদের দাবি অভিযুক্ত নাজমুলের বিরুদ্ধে আইনি প্রক্রিয়ার পাশাপাশি নিশ্চিত করতে হবে তার উন্নত চিকিৎসারও। মুস্তাফিজুর রহমান, ৭১, পাবনা। পিরোজপুরের মঠবাড়িয়ার দেবীপুর এলাকায় বেইলি সেতু ধসে খালে পড়ে গেছে আলু বোঝাই একটি ট্রাক। মঠবাড়িয়া পাথরঘাটা সড়কে এই দুর্ঘটনা ঘটার কারণে পাথরঘাটার সাথে ঢাকা, বরিশাল ও খুলনা সহ বিভিন্ন রুটে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। এদিকে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জানান দ্রুত সেতু মেরামতের উদ্যোগ নেওয়া হচ্ছে। সহকর্মী তরিকুল ইসলামের তথ্য ও ছবিতে প্রতিবেদন। বুধবার ভোর ৩টায় মঠবাড়িয়া উপজেলার সাফা ইউনিয়নের দেবীপুর বেইলি সেতু পার হচ্ছিল ঢাকা থেকে আসা বালুবাহী ট্রাকটি। এ সময় বেইলি সেতু ভেঙে পড়ে। কেউ হতাহত না হলেও পাথরঘাটার সাথে ঢাকা, বরিশাল ও খুলনা সহ বিভিন্ন রুটে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। এলাকাবাসীরা জানান সেতুটি দেবীপুর সহ আশেপাশের কয়েকটি এলাকার মানুষের চলাচলের প্রধান যোগাযোগ মাধ্যম। সেটি ধসে পড়ায় তারা পড়েছেন ভোগান্তিতে। বাধ্য হয়ে বিকল্প পথ ব্যবহার করায় বেড়ে গেছে সময় ও খরচ। রাত 12টার সময় আলু আর পেঁয়াজ নিয়ে মানে লেসকে পড়ছে রাত্রে। ব্রিজের টেম্পার কমে গেছে, দেখেন যে অবস্থা ভাঙ্গে পড়িয়ে গেছে। রাত্রে যে টেরা করছে অসাই দ্বিগুণ পেটা আগে উঠছে। মঠবাড়িয়া পিরোজপুরের এটা খুবই একটা নামি দামি রাস্তা আর কি, এটা সব জেলার লোকই চলাচল করে। ব্রিজটা থাকলে তারা যাত্রীরা ভোগান্তিতে পড়তো না। যেরকম দেখা যাচ্ছে এখন তারা ওখান থেকে আসছে, ওখানে নামতে আসছে, ওখান থেকে আবার এখান থেকে যাত্রী আবার যাইতে হচ্ছে। সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জানান ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত সেতু মেরামতের উদ্যোগ নেওয়া হচ্ছে। আমরা খুব দ্রুত সময়ের মধ্যে যেটা আমরা ভেঙে গেছে সেটা তোলার কাজ এবং নতুন দলীয় সংঘ এবং প্রতিষ্ঠান কাজ ঠিক চলমান রয়েছে। আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে এটা করতে পারবো। সেতুটি সংস্কার না হওয়া পর্যন্ত এই সড়কে যান চলাচল স্বাভাবিক হবে না। এতে দুর্ভোগ পোহাতে হবে এই পথ ব্যবহারকারীদের। শাকিলা শম্পা, ৭১। ফুটবল বিশ্বকাপ ঘিরে উচ্ছ্বসিত পুরো দেশ। নতুন করে আলোচনার জন্ম দিয়েছে সিরাজগঞ্জ শহরের লিটন সরকারের ব্রাজিল বাড়ি। ব্যতিক্রমী এই বাড়িটি ব্রাজিলের পতাকার আদলে সাজিয়েছেন লিটন সরকার। বাড়িটি দেখতে প্রতিদিনই ভিড় করছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ইউসুফ দেওয়ান রাজুর তথ্য ও বেলাল হোসেনের ছবিতে প্রতিবেদন। বিশ্বকাপ ফুটবল যত কাছে আসছে ভক্তদের উত্তেজনা ততই বাড়ছে। প্রিয় দলের প্রতি সমর্থন আর ভালোবাসা জানাতে ভক্তরা নানা উদ্যোগ নিচ্ছেন। সেই আনন্দ উপভোগ করতে পিছিয়ে নেই সিরাজগঞ্জবাসী। লিটন সরকার নামের এক ব্রাজিল ভক্ত মুক্তারপাড়া এলাকায় ব্রাজিলের পতাকার আদলে সাজিয়েছেন নিজ বাড়ি, যার নাম দিয়েছেন ব্রাজিল বাড়ি হিসেবে। লিটন সরকার বলেন,
ছোটবেলা থেকেই ব্রাজিলের খেলার ভক্ত তিনি। সেই ভালোবাসা থেকেই বাড়িটি ব্রাজিলের পতাকার রঙে সাজিয়েছেন। 2018 সালে আমি বাড়িটা ব্রাজিলের পতাকার আদরে সাজাইছি, এমনকি 2022-এ নতুন করে আবার ইট সিমেন্ট ভালো দিয়ে পতাকাগুলো বানাইছি। এমনকি এই বিভিন্ন মোড়ে মোড়ে পেনা পিস্টন, তারপরে গেঞ্জি ও গরিব অসহায় যারা কিনতে পারে না তাদের মাঝে আবার খেলার দিন এখানে প্রজেক্টর চালাইয়া খেলা দেখানো, এমনকি তার সাথে খিচুড়ি মাংস খাওয়ানো। এমনকি এবার নেইমারের বিশ্বকাপ মনে হয় শেষ বিশ্বকাপ। এবার আশাবাদী, আমরা মনে প্রাণে আশাবাদী যে এবার একটা ভালো কিছু হবে ব্রাজিলের জন্য। বাড়িটি দেখতে প্রতিদিনই ভিড় করছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ব্রাজিল ভক্ত ছাড়া আর্জেন্টিনার সাপোর্টাররাও কৌতূহল নিয়ে দেখতে আসছেন এই বাড়িটি। আমরা খুব আনন্দিত যে আমাদের এই সিরাজগঞ্জে এরকম একটা ব্রাজিল বাড়ি আছে। খেলার মধ্যে অবশ্যই হার জিত থাকবেই, সবাই সুষ্ঠুভাবে খেলা দেখবে। ব্রাজিলের খেলায় আমরা যেমন আনন্দ করব, আর্জেন্টিনার খেলায় আমরা আনন্দ করব। আমরা এখন যখন যাই অনেক আমাদের একটা আশা হয় যে আমি জানি এরকম একটা বাড়ি করতে পারি, এরকম বাড়ি করে এরকম যেন একটা ব্রাজিলের পতাকা দিয়ে মানে আঁকাইতে পারি। এই বাড়িটি 2018 সালে ব্রাজিলের পতাকার আদলে সাজিয়েছেন লিটন সরকার। শান্তা ইসলাম, ৭১। চলছে দেশযোগ। সরাসরি সংবাদ ও অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথেই।